এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। মুখের অভিব্যক্তি কেবল অভিজ্ঞ কেউই বুঝতে পারবে। সেখানে রাগ, দুশ্চিন্তা আর অন্য এক অদ্ভুত উত্তেজনা মিশে আছে। লারাও একই দিকে তাকালো, তার চোখে স্পষ্ট বিস্ময় এবং ক্ষোভ উভয়। রিচার্ডের উপস্থিতি ওর মনে হাজারো প্রশ্ন আর অনুভূতির ঝড় তুলল। রিচার্ডের চোয়াল বরাবরের মতো আজ শক্ত, যেন পাথরের খোদাই করা। অভিব্যক্তি নেই, কোনো ভাঙচুর, সবকিছু নিখুঁতভাবে নিয়ন্ত্রণে। তবে আজ নজর কাটছে খুলে থাকা এলিজাবেথ। মেয়েটি স্বভাব সিদ্ধ ছটফটানি কোথায় যেন হারিয়ে গেছে। কোনো কিল খুশি নয়, কোনো চেঁচামেচি নয়, চুপচাপ ঘাপটি মেরে রয়েছে রিচার্ডের বুকে। এলিজাবেথের ফোলা ফোলা ঠোঁট আর মুখের অবস্থা দেখে সহজে ধারণা করা যাচ্ছে রিচার্ড তার স্বভাব সিদ্ধ বুনো ঝড় সামলানোর জন্য আসার আগেই চটফট না নাচল মলম যথেষ্ট পরিমাণে ব্যবহার করেছে। সেটা ছিল রিচার্ডের ব্যক্তিগত কৌশল, কিংবা এমন কোনো অভিজ্ঞতা যা এলিজাবেথকে আজ অবশ করে রেখেছে। হৃদি স্টপ। রিচার্ড পায়ের গতি থামায়, ফিরে তাকায় দূরে। শক্ত অভিব্যক্তিতে দাঁড়িয়ে থাকা ফাদারের দিকে নিরুদ্বেগহীন সরু গলায় বলল, শি ইজ ফিজিক্যালি আনস্টেবল, শি নিডস রেস্ট। যা কথা হবে পরে। তাতে দাঁত চেপে ধরে ফাদার। লারা এক প্রকার ছুটে আসে, রিচার্ডের সামনে দাঁড়ায়, হাঁপাতে হাঁপাতে ক্রোধ মিশ্রিত স্বরে বলল, ফিজিক্যালি আনস্টেবল মানে তুমি এই মেয়েকে কোলে কেন নিয়েছো রিচার্ড? কারণ ও হাঁটতে পারছে না। কেন, কি হয়েছে ওর? ওটা যেটা হলে হাঁটা যায় না। বাঁকা হেসে বলল রিচার্ড। লারা কিছু বলতে যাবে, তখনই ওর চোখ আটকে যায় রিচার্ডের কোলে মিয়ে থাকা এলিজাবেথের ঘাড়ে। কালো ছোপ ছোপ দাগে ভরা সেই ঘাড় আর কুচকানো জামা দেখে বুকের ভেতরে চাপ দিয়ে ধরে লারার। ভেতরে এক অদ্ভুত ঝড় উঠে, যা লারার দুহাত মুষ্টিবদ্ধ করে দেয়। কিছু বলতে যাবে, কিন্তু রিচার্ড কোনো সুযোগ না দিয়ে গম গমে পায়ে এগিয়ে যেতে থাকে। রিচার্ড যত ভেতরের দিকে যাচ্ছে তত বিস্মিত হতে থাকে এলিজাবেথ। ওর বড় বড় চোখের গোলক ম্যানশনের সৌন্দর্য আর ভিন্নতাকে গিলে খাচ্ছে। পুরো ম্যানশনে আধুনিকতার নিখুঁত ছোঁয়া, অসাধারণ কারুকাজে সজ্জিত প্রতিটি কোণ। কিন্তু এই আধুনিকতার মাঝেও এক রহস্যময় গা ছমছম ভাব রয়েছে স্পষ্ট। বাগানবাড়ির মতোই সম্পূর্ণ কালো আবৃত আর অদ্ভুত। চারিদিকে অদ্ভুত শোপিস আর দেয়ালে টানানো আজব সব পেইন্টিং। রিচার্ড কোলে মাথা থাকা এলিজাবেথের বিস্মিত গোল গোল চোখের দিকে তাকে বাঁকা হাসল। এই বিস্ময় তার কাছে খুবই স্বাভাবিক। লিভিং এরিয়া পৌঁছে রিচার্ড সোফায় বসল, এলিজাবেথকে কোলে রেখে। এতক্ষণ স্তম্ভিত হয়ে থাকা এলিজাবেথ একটু ধাতস্থ হলো, সরে যেতে চাইল। রিচার্ড ওকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে। হঠাৎ করে এই ম্যানশনের পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। একটা ঈগল পাখি তীক্ষ্ণ ডাক টেনে উড়ে এসে রিচার্ডের কাঁধে বসলো। ঈগলটার চেহারা ভয়াবহতা আর গৌরবর্ণের মিশ্রণ। এই দৃশ্য দেখে এলিজাবেথ আরো কুকড়ে গেল ভয়ে। ভয় পেয়ে আবার রিচার্ডের বুকের গভীরে মুখ লুকালো। এরই মধ্যে শোনা যায় বিড়ালের মিউ মিউ ডাক। একটা কালো বিড়াল মৃদু পায়ে হেঁটে এসে রিচার্ডের উরুর উপর লাফ দিয়ে বসে পড়ল, এলিজাবেথের এত কাছে যে এলিজাবেথ চমকে উঠল। তবে বিড়ালটা দেখে ভেতরে বিস্ময় আরো বাড়ল, কারণ কালো রঙের বিড়ালের চোখের মনে ঠিক রিচার্ডের চোখের মতোই গভীর আর নীল। কিছুক্ষণ তাকিয়ে থেকে এলিজাবেথ রিচার্ডের বুক থেকে মাথা তুলে বিড়ালটার দিকে বিস্মিত চোখে তাকিয়ে থাকলো। এই ম্যানশনের প্রতিটি ছোঁয়া, রহস্য এবং এক নতুন অধ্যায় খুলে দিচ্ছে এলিজাবেথের সামনে। বিড়ালটাকে এলিজাবেথের দিকে ঘেরতে দেখে রিচার্ড মৃদু হাসল। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপটে। বিড়ালের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, টিগার, ডু ইউ লাইক হার অ্যাজ দ্য কুইন অফ আওয়ার মেনশন? কি জানি টিগার কি বুঝলো। আরো বেশি করে নিজের শরীর ঘেঁষতে থাকে এলিজাবেথের সাথে। বোঝাচ্ছে সে এলিজাবেথকে তাদের ম্যানশনের কুইন হিসেবে পছন্দ হয়েছে। রিচার্ড আবারও অদৃশ্য হাসি দিল, অতঃপর কাঁধে থাকা ঈগলের দিকে তাকিয়ে যে আদেশে স্বরে বলল, ব্ল্যাক হক, টেক হিম অ্যাওয়ে।
সঙ্গে সঙ্গে ঈগলটি ওর তীক্ষ্ণ আওয়াজে তুলে সোজালো ঠোঁট ফাঁক করে টিগারের ঘাড়ে চেপে ধরে উড়াল দেয়। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম এলিজাবেথের। ওরা আপনার কথা বোঝে। রিচার্ডের আত্মবিশ্বাসী স্বর। পোষ মানাতে পারলে প্রাণীরাও মানুষের চেতনাকে ধারণ করে, অন্তর্নিহিত অনুভূতি বুঝতে শেখে। আপনার মতো হৃদয়হীন একজন পশু পাখি পোষ মানাতে পারে? হাস্যকর। এলিজাবেথ বিদ্রুপ মাখা স্বরে তচ্ছিলের হাসি গায়ে মাকলোরা। রিচার্ড বলল, সব পশু পাখি না, শুধু ওদের দুজনকে, তাও বিশেষ গুণের কারণে। আর রিচার্ড কায়নাত যেটাই হাত লাগায় সেটাই পোষ মানাতে বাধ্য। শেষের কথার সাথে সাথে এলিজাবেথের নিজের কোমরের কোমল অংশে চাপ অনুভূতি করল। ওর নরম হাত চেপে ধরল রিচার্ডের শক্ত হাতের ওপর। চোখ মুখ কুচকে রাজভারী আওয়াজে বলল, কি বিশেষ বৈশিষ্ট্য ওদের? ওদের বৈশিষ্ট্য আমার সাথে খুব যায়। যেমন ঈদল নিজের শিকার কখনো ছাড়ে না, শত কোষ ছুটে হলেও ছবল মেরে ছাড়ে। আর বিড়াল আগাম বিপদের সংকেত বোঝে। তার মানে আপনি জানতেন আমার উপর ওই রাতে অ্যাটাক হবে, তাই সেদিন আমার কাছে ছুরিটা রেখে এসেছিলেন। রিচার্ড কোনো জবাব দেয় না। এরই মধ্যে একজন মেল স্টাফ এসে নতজানু হয়ে বসে রিচার্ডের সামনে। এলিজাবেথের চোখ কিঞ্চিত সুকঞ্চিত হয়ে উঠে। স্টাফটি ধীরে ধীরে রিচার্ডের জুতো খুলতে শুরু করে। এলিজাবেথের চোখে বিস্ময় বড় হয়ে যায়। একজন মানুষ কতটা বিলাসী হলে জুতা খুলে দেওয়ার জন্য লোক লাগে। স্টাফটি রিচার্ডের জুতা খুলে পাশে রাখে। এরপর যখন রিচার্ডের উরুর উপর থেকে শূন্যে ঝুলে থাকা এলিজাবেথের পায়ে জুতা খুলতে উদ্যত হয়, ঠিক তখনই রিচার্ডের চাপা গলার শব্দ শোনা যায়। হুম। শব্দটি যেন বৈদ্যুতিক শকের মতো লাগলো স্টাফটির। ভুলের কোনো ক্ষমা নেই রিচার্ডের কাছে। এই সত্যটা খুব ভালো করেই জানে সে। স্টাফটি দ্রুত উঠে দাঁড়িয়ে মাথা নুয়ে সম্মান জানায় এবং ধীরে ধীরে চলে যায়। এরপর যা হলো তা ছিল এলিজাবেথের জন্য অবিশ্বাস্য। রিচার্ড শুক্ল স্বয়ং ওর নিজ হাতে নেমে গেল এলিজাবেথের পায়ের কাছে। একদম আলতোভাবে খুলে দিল এলিজাবেথের জুতো। বিস্ময়ে সে সীমানায় পেরিয়ে গেল এলিজাবেথ। রিচার্ডের এই আচরণ এক অনাবিষ্কৃত অধ্যায় খুলে দিল তার সামনে। আপনার তো মনে হয় অনেকগুলো ফেস ওয়াশ লাগে, তাই না? এতগুলো চেহারা। সোজা হলো রিচার্ড। এলিজাবেথের খোঁচামূলক কথা বাঁকা হাসলো। হেসে এলিজাবেথকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। হাঁটতে হাঁটতে বলল, চেহারা যতই বদলাক আমার আদরের ছোঁয়া একই থাকে, যা ধীরে ধীরে তোমাকে গড়ে, তারপর ভেঙে টুকরো টুকরো করে দেয়। রিচার্ড থেমে আবার বলল, চলো তোমাকে তোমার চিরস্থায়ী স্থান দেখিয়ে আসি। রিচার্ড একেবারে গিয়ে থামলো ওর মাস্টার বেডরুমে। নজর বুলাতে গা শিউরে ওঠে এলিজাবেথের। রুমটি নীরব হুমকির প্রতীক। এটা যেন এক আধুনিক যোদ্ধার মন্দির। বাগান বাড়ির থেকেও এই ভয়ঙ্কর কক্ষ এটা। ড্রাগনের মাথার মতো বিছানার কেন্দ্র, বেডের ঠিক পেছনের দেয়ালে সারিবদ্ধ সাজানো বন্দুক, স্নাইপার রাইফেল এবং আধুনিক অস্ত্রের সম্ভার। দেয়ালে ঠিক বাগান বাড়ির মতো ড্রাগনের পেইন্টিং এবং এক কোণে হোস্টারে অসংখ্য পিস্তল শৃঙ্খলাবদ্ধভাবে সাজানো। তাদের পাশে টেবিলের উপর রয়েছে প্র্যাকটিক্যাল গ্যাজেট এবং কাতুর্যের বক্স। এ যেন কারোর ব্যক্তিগত রুম নয়, অস্ত্রের জাদুঘর। রুমে কোনো বাহুল্যের স্থান নেই। আলোর ব্যবস্থা মৃদু ছায়ার সঙ্গে খেলছে যেন। এখানে প্রতিটি বস্তু তার মালিকের ব্যক্তিত্বের প্রতিফলন, নিয়ন্ত্রিত, হিংস্র এবং শৃঙ্খলাবদ্ধ। এবং রুম শুধু অস্ত্রের নয়, এক গ্যাংস্টারের ক্ষমতা আর প্রাধান্যের চিত্র। এলিজাবেথকে কোল থেকে নামিয়ে দিল রিচার্ড। বিস্মিত চোখে ঘুরে ঘুরে নজর বুলিয়ে শুষ্ক ঢোক গিলে এলিজাবেথ। রিচার্ড নিজের টাই খুলতে খুলতে হাসকি স্বরে বলল, পছন্দ হয়েছে বেডরুম? এলিজাবেথ চকিতে রিচার্ডের দিকে খুলল, শক্ত গলায় বলল, বেডরুম মানে? বিরক্ত হলো রিচার্ড। বাহু থেকে কোট খুলে সরু গলায় বলল, এখন কি তোমার বেডরুমের ক্লাসও নিতে হবে? আপনি কথা ঘোরাবেন না, সত্যি করে বলুন, আপনি কি জানতেন আমার উপর অ্যাটাক হবে? আমাকে খুনি বানানোর জন্যই ইচ্ছে করে ছুরিটা রেখে এসেছিলেন, তাই না? রিচার্ড এবার সরাসরি তাকালো এলিজাবেথের দিকে। গভীর হলেও কণ্ঠস্বর ওর। তুই না চাইতেও এমন এক মরুভূমিতে পা দিয়েছিস যেখানে
প্রতিটি ছায়া, ধোঁকা, প্রতিটি পদক্ষেপে মৃত্যুর নিমন্ত্রণ। এখানে বাঁচতে হলে শিকার নয়, শিকারী হতে হবে। মনে রাখ, এখানে কেউ কারো নয়, তোকে বাঁচাতে কেউ আসবে না। নিজের জান বাঁচাতে হলে তোর হাত রক্তে ভেজাতে হবেই। মারতে না পারলে মরতে হবে। এটাই এখানকার শেষ সত্য। সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র আপনি। জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছেন আমার জীবন। থ্যাঙ্কস মি লেটার। বাক্যহারা হয়ে গেল এলিজাবেথ, শুকিয়ে যায় চোখের পানি। কিছু মুহূর্ত স্তব্ধ থেকে হঠাৎই করে বসল এক কাঞ্চ। ওর গলায় থাকা ওড়না ছুঁড়ে ফেলে দিল। রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে চেঁচিয়ে বলল, এই জন্যই তো সবকিছু সঁপে দিলাম। নিজের চাহিদা পূরণ করে মেরে ফেলুন আমাকে, মুক্তি দিন আমাকে এই রক্তের খেলা থেকে। ক্রোধে রিচার্ডের চোয়াল মটমট করে, চোখে শূন্য দৃষ্টিতে জমে আছে উত্তপ্ত আগ্নেয়গিরি। একটা শব্দ না করে হনহনিয়ে দরজার দিকে পা বাড়ায় রিচার্ড। এলিজাবেথ হতবিহ্বল হয়ে তপতপ করে বিছানায় বসে পড়ে। অসহনীয় যন্ত্রণায় ভেঙে পড়ে কান্নায়। কিন্তু হঠাৎই দরজায় শব্দে চমকেই উঠে এলিজাবেথ। রিচার্ড যায়নি, আবারও ফিরে আসে যেন দুঃস্বপ্নের অতর্কিত ছাপ। এটা রিচার্ড কায়নাত। নারীর কান্নায় মন গলে না তার, আর এত সহজ ছেড়ে দেওয়ার পাত্র নয় সে। কোনো কথা না বলে সোজা এলিজাবেথের কোনোই ধরে এক টানে দাঁড় করিয়ে কোমর জড়িয়ে ধরে। এলিজাবেথ শরীর কেঁপে উঠছে বৈদ্যুতিক তরঙ্গের মতো এক অনুভূতিতে। রিচার্ডের দৃষ্টি অন্যরকম, গভীর, অগ্রাসী, এক অদ্ভুত অনুভূতিতে ভরা। হাত এগিয়ে আসে কাপড়ের পরত সরিয়ে। ধীরে ধীরে এলিজাবেথের উদরে আলতো স্পর্শ, নিজের উপস্থিতি জানান দিতেই থাকে রিচার্ড। আমার চোখের দিকে তাকাও। বেডটা অনেক বড় না? চলো শেয়ার করি। এলিজাবেথ নিজের বাক্য তৈরি করে কিছু শক্ত কথা শোনানোর জন্য। তখনই বাইরে থেকে শোনা যায় কারো চিৎকার চেঁচামেচি। তাকবীর হন্তদন্ত হয়ে ম্যানশনের ভেতরে প্রবেশ করে। ওর তপ্ত কণ্ঠস্বর চারপাশে ধ্বনিত হতেই থাকে। ফাদার তখন লিভিং রুমে ছিল, আরামদায়ক সোফায় বসে ধৈর্যশীল ভঙ্গিতে অপেক্ষা করেছিল তাকবীরের জন্য। মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। তাকবীর গভীর নিখোঁজ কালো চোখ অগ্নিশিখা ছড়াচ্ছে। জল শক্ত, মুঠি বন্ধ, গর্জনের মতন। পায়ের আওয়াজে ফাদারের সামনে গিয়ে দাঁড়ালো। তাকবীরের কণ্ঠস্বর ভারী, প্রতিটি শব্দ বিষ ছড়ানো তীরের মতন। আমার স্ত্রী কোথায়? ফাদার গভীর নিরেট ঠান্ডা স্বর। গলার তেজ নামিয়ে আমার স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্যই জানানো হয়েছে তোমাকে। ফাদারের গভীর নিরেট ঠান্ডা স্বর। তাকবীরের চোখের গভীরতা আরো ভালো। ফাদারের কানের পাশে মুখ নিয়ে রুষ্ঠ গলায় বলল, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলে কিন্তু ধ্বংস আমার একার না, মরলে সবাইকে নিয়ে মরবো আমি। আর আজকে রহস্য তো উন্মোচন হবে। ফাদারের কণ্ঠ আরো শান্ত হলো, দ্বিগুণ তেজে বলল, তোর মতো চুনুপুটিকে মাটির সাথে মিশিয়ে দিতে সময় লাগবে না আমার। শুধু চাই না রক্তে রক্ত সিক্ত হোক। তাকবীর একটু বিচলিত হয় না, না হয়ে আবারও নিজের স্থিরতা বজায় রেখে বলল, আমাকে তো সহজভাবে নেওয়া আপনার কত বড় ভুল সেটা আপনি নিজেও জানেন। তাই বলছে আমি শান্ত আছি, আমাকে শান্তি থাকতে দেওয়া হোক। ফাদারের চোখে কিছুটা ভীতির ছাপ দেখা গেল, তবে নিজেকে সামনে নিয়ে বললেন, আমার হৃদের কোনো ক্ষতি করলে দুনিয়া থেকে তোর নামই মুছে ফেলবো আমি। শালা, তোর ভাগ্যের মতো তোর টাইম সেন্সও খুবই খারাপ। এমন মুহূর্তে এসে কে ডিস্টার্ব করে রে? রিচার্ড ইচ্ছাকৃতভাবে খুলে আসা বোতাম অহেতুকি আজাইরা একটা ভাব নিয়ে লাগাতে লাগাতে এদিকে আসছে। রিচার্ডকে দেখে দূরে সরে আসে ফাদার। কথার প্রসঙ্গ পাল্টে সাবলীলভাবে তাকবীরকে বললেন, তো আজকে কিন্তু পার্টিতে দেখা হচ্ছে রাতে, তুমিও কিন্তু হাইলি ইনভাইটেড তাকবীর। তাকবীর ভেতরে চাপা ক্ষোভ নিয়ে আন্তরিকভাবে মাথা নাড়ায়। তাকবীরের কণ্ঠ শোনা মাত্র ভেতর থেকে ছুটে আসে এলিজাবেথ। এলিজাবেথকে দেখতে পেয়ে অন্তরে প্রাণ ফিরে পায় তাকবীর। নিজেও ছুটে গেল, দুটি শরীরে যেন প্রাণ ফিরে এলো। রিচার্ড গিয়ে দাঁড়ায় ফাদারের পাশে, আশ্রা নজরে দেখতে কিভাবে মুহূর্তে এলিজাবেথের অবয়বের রং পাল্টে গেল তাকবীরের সান্নিধ্যে। তাকবীর যখন এলিজাবেথের হাত ধরল, তৎক্ষণাৎ মুষ্টিবদ্ধ হয়ে যায় রিচার্ডের হাত। তাকবীর এলিজাবেথকে নিয়ে এসে ফাদারের সামনে দাঁড়ালো। এলিজাবেথ নত দৃষ্টি নিবিষ্ট করে রেখেছে। তাকবীর রিচার্ডের দিকে তাকে একগাল হেসে বলল, উপকারের জন্য ধন্যবাদ ছোট ভাই। এভাবেই বড় ভাবিদের বিপদ থেকে রক্ষা করতে হয়। তবে চিন্তা নেই, আর কোনো বিপদে ছুঁতে পারবে না ওকে। আমি এসে গেছি। শোনা যায় রিচার্ডের তাঁত পিসার শব্দ।
ফাদার সামনে, তাই রিচার্ড নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় নিজের সাথে নিজে যুদ্ধ করেছে ভেতরে ভেতরে। এটাই সত্য, এই পৃথিবীতে ফাদার একমাত্র একজন যাকে রিচার্ড মানে। তাকবীর ফাদারের দিকে তাকে বিদায় নিল। আসছি ফাদার, রাতে দেখা হবে। ছেড়ে দেওয়া হাত যখন আবারও ধরতে যাবে তখনই শোনা যায় বিকট শব্দ। কেঁপে উঠল এলিজাবেথ, আর সকলেই স্থির। রিচার্ডের রিভলভার নিচের দিকে তাক করা, সরু নলের ভেতর থেকে বেরোচ্ছে গরম ধোঁয়া, ধাতব মেঝেতে ফাটল। ফাদার রিচার্ডের দিকে তাকে ঠান্ডা গলায় শুধু বলল, রিত, তাকবীর রিচার্ডের চোখে চোখ রেখে এলিজাবেথের হাত আঁকড়ে ধরল। আগ্নেয়গিরির অগ্নুপাতের ঘনীভূত হতে থাকা নীল চোখ জোড়ার দিকে তাকে বাঁকা হেসে চলে যাওয়ার উদ্দেশ্যে পা পারল। ফাদার নিজেও নিঃশ্বাস ছেড়ে ভেতরে চলে যায়। তাকবীর কয়েক কদম এগোতে পেছন থেকে ভেসে আসে কিছু অবাঞ্ছনীয় শব্দ। হ্যালো লোকা, ডিসি রোডের সিসিটিভি ফুটেজে চেক করে দেখবে একটা গাড়ি অস্বাভাবিকভাবে কাঁপছিল। ফুটেজ থেকে সেই কাঁপাকাঁপির সিনটা কেটে দিও। ঠিক তখনই একজন গার্ড ভেতরে আসে। রিচার্ডের উদ্দেশ্যেই বলল। রিচার্ড বস, আপনার গাড়ি ওয়াশ করার সময় ভিতর থেকে এই হ্যান্ডকাপটা পেলাম। ঠোঁট কামড়ে হেসে বলল, গাড়িটা খুবই ভালো করে ওয়াশ করো যাও, বেচারার উপর আজ খুব ধকল গিয়েছে। গার্ড নতজানু হয়ে বেরিয়ে গেল। লজ্জা আর অপমানের ভারে এলিজাবেথের গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তাকবীর ধীর স্থির রইল, কোনো উত্তেজনা আর আচরণও স্পর্শ করতে পারল না, বরং ঠান্ডা মাথা এলিজাবেথের দিকে ফিরে তাকালো। পকেট থেকে ফোন আর ব্লুটুথ বের করলো। এলিজাবেথের কানে ব্লুটুথটি বুঝিয়ে দিয়ে সোজা রিচার্ডের সামনে এগিয়ে গেল। রিচার্ডের চোখে চোখ রেখে ঠান্ডা অথচ বিদ্রুপে মাখা স্বরে বলল, যৌন ক্ষমতা প্রতিটি পুরুষের থাকে, কিন্তু আগলে রাখার ক্ষমতা সেটা সবার থাকে না। সত্যিকারের সুপুরুষ কখনো জোর করে না, এগুলো তোর মতো কাপুরুষদের চরিত্রের শোভা পায়। তাকবীরের কথার ভারে পরিবেশ নিস্তব্ধ হয়ে উঠল, আর রিচার্ডের চোয়াল হলো শক্ত। তবে রিচার্ডকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকবীর বেরিয়ে গেল ম্যানশন থেকে এলিজাবেথের হাত ধরে। গাড়ি চলছিল নিজের গতিতে, ঘোর নিস্তব্ধতা ঘিরে ধরেছিল ভেতরটায়। এলিজাবেথ সেই কখন থেকে কাছে একটানা। তাকবীর আজ আশ্চর্যজনকভাবে কিছুই বলছে না, এলিজাবেথের দিকে তাকাচ্ছেও না। ভেতরে শুধু শোনা যাচ্ছে এলিজাবেথের থেমে থেমে নাক টানার শব্দ। অবশেষে এলিজাবেথ বলল, কণ্ঠটা ক্ষীণ আর কাঁপা, বিশ্বাস করুন, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই হয়নি। উনি শুধুমাত্র আপনাকে রাগানোর জন্য এসব বলেছেন। তাকবীর হঠাৎ বিস্ফোরিত হলো, চিৎকার করে উঠল। প্রথমবারের মতো স্টিয়ারিংয়ে হুইলের উপরই ঘুষি মারতে শুরু করলো বারবার। আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না? আমি কি আসতাম না? কেন যেতে হলো ওর সঙ্গে? আর উনি কে? এতদিন তো জানোয়ার ডাকতো, একদিন বাচ্চা হিরো সেজে গিয়েছে তোমার কাছে, হ্যাঁ? তাকবীরের গলা ক্রোধে আর যন্ত্রণায় ভরে উঠল। কুত্তার মতো ছুটে গিয়েছিলাম পেছনে, মনে হচ্ছিল আবার হারিয়ে ফেলেছে তোমাকে। মেরে ফেলুন না, আপনারা আমাকে মেরে ফেলুন। এই দ্বন্দ্বের মাঝখানে আমি আর থাকতে পারছি না। একজন কপালে বন্দুক ঠেকাবে, আপনাকে মেরে ফেলার হুমকি দিয়ে সাথে নিয়ে যাবে, আরেকজন চিৎকার করে আমাকে দোষারোপ করবে। আমিও তো একটা মানুষ। সবাই আমার সাথেই কেন এমন করে বারবার? কেন নিয়ে এসেছিলেন আমাকে সেই আজব থেকে? ওখানেই পড়ে থাকতাম, তিলে তিলে মরে যেতাম, অন্তত আপনি শান্তিতে থাকতেন। তাকবীর হতবিহ্বল হয়ে গাড়ি সাইডে থামিয়ে রাখলো। হঠাৎই ওর আচরণ অদ্ভুত হয়ে উঠল। চেহারার রং নিমিষেই বদলে গেল পাগলের মতো। এইদিক ওইদিক তাকে কিছু খুঁজতে থাকলো। এলিজাবেথ বিস্মিত চোখে তাকে তাকবীরের কার্যকলাপ দেখতে থাকলো। হঠাৎ তাকবীর স্টিয়ারিংয়ে হুইলে নিজের মাথায় আঘাত করতে শুরু করে। এলিজাবেথ ভীত ও বিস্মিত হয়ে তাকবীরকে থামানোর চেষ্টা করলো, কিন্তু তাকবীর থামে না। নিজের মাথায় আঘাত করতে করতে অস্পষ্টভাবে বিড়বিড় করতে থাকে, তুই সত্যি অমানুষ। আঘাত করেছিস তোর এলোকে শিখে। মানুষ না তুই, তুই কখনো একজন মানুষ হতে পারবি না। এলিজাবেথ তাজ্জব হয়ে তাকিয়ে রইল। তাকবীরের কথা কিছুই ওর বোধগম্য হচ্ছিল না। হঠাৎ তাকবীর এলিজাবেথের হাত আঁকড়ে ধরল। এলিজাবেথ আতঙ্কিত হয়ে উঠল। তাকবীরের কণ্ঠস্বর ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো, এলোকে সে, বিশ্বাস করো আমাকে, আমি কখনো তোমাকে কষ্ট পেতে দিতাম না। হসপিটাল থেকে ফেরার পথে কেউ পেছন থেকে আমার আর রিয়ানের মুখে স্প্রে মারে, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে। আমি ধারায় গিয়েছিলাম, বিশ্বাস করো আমি গিয়েছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। এলিজাবেথ ধীরে স্থির ভাবে তাকবীরের হাতে আলতো করে
হাত রাখলো গলায় দৃঢ়তা। আপনার প্রতি আমার যে বিশ্বাস তা আজ পর্যন্ত কেউ অর্জন করতে পারেনি। আপনাকে অবিশ্বাস করার আগে আমার মরণ হোক। এই কয়েকটি শব্দই যথেষ্ট ছিল তাকবীরকে শান্ত করার জন্য। শান্ত হয়ে গেল তাকবীর। এ কি, আপনি এখানে? তাই তাকবীর ঠুরু ঠুরু চোখে দরজার পাশ থেকে উঠে দাঁড়ালো, চোখ জোড়া ফুলে রয়েছে। এলিজাবেথ ঘুম কাতুরে চোখে তাকিয়ে রয়েছে তাকবীরের দিকে এক দৃষ্টিতে, নেত্রদয় ঝিলঝিল করছে কৌতূহলে। তাকবীরের আচরণে স্পষ্ট ঘুমের ঘাটতি রয়েছে যথেষ্ট পরিমাণ। গত রাতে কারোরই ঘুম হয়নি, তাই এসে দুজনেই ঘুমিয়েছিল। এলিজাবেথ ঘুম থেকে ওঠে দরজার খুলতে দেখতে পায় তাকবীর ঠিক দরজার পাশটায় দেয়ালে পিঠ থেকে ঘুমাচ্ছিল। তাকবীর হাই তুলতে তুলতে বলল, হঠাৎই ঘুম ভেঙে গিয়েছিল, কেমন যেন অশান্ত অশান্ত লাগছিল। ভাবলাম তুমি একবার দেখে এসেছে, কিন্তু এসে দেখলাম দরজা ভিতর থেকে আটকানো। এলিজাবেথের অবাক স্বর। বলে আপনি এখানেই ঘুমিয়ে যাবেন? আমাকে ডাকবেন তো। তাকবীর স্মিত হাসল, হেসে মাথা চুলকাতে চুলকাতে আবেশিত গলায় বলল, কি অদ্ভুত তুমি, মাঝরাতে ঘুম ভাঙলে সবার আগে তোমার কথা মনে হয়। ও তাই বুঝি? আর আমার তো ঘুমেই ভাঙে প্রকৃতি ডাকে। গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিয়ে খিলখিলে হাসতে থাকলো এলিজাবেথ। তাকবীর ছোট মনে হালকা হাসল, তারা দিল এলিজাবেথকে। যাও রেডি হও, কি তোমাদের মেয়ে মানুষের তো আবার সাজুগুজুতে শেষই হয় না। এলিজাবেথ ভেঙচি কেটে খট করে তাকবীরের মুখের উপর দরজা লাগিয়ে দিল। ওর এহেন বাচ্চামি তাকবীরের বেশ ভালোই লাগে, তবে এই মুহূর্তে তাকবীর অন্য চিন্তায় মগ্ন। বদ্ধ দরজার পানে চেয়ে অস্পষ্ট স্বরে আওড়ায়, আমি উন্মাদ নই এলোকেশে, পাগল নিশ্চয় ভালো বলছে, তবে কেন বারবার আমার সাজানো বাগান তসতস হতে দেই? তোমাকে একা রেখে ঘুমোতে ভয় পাই, মুখ ফুটে বলতে না পারার যন্ত্রণা নিয়ে জেগে থাকে। সৌন্দর্য কি, এর কোনো স্থির সংজ্ঞা নেই। এটি ভাঙা আয়নার মতো, প্রতিটি খণ্ডে ভিন্ন অর্থ, ভিন্ন অনুভূতি। প্রেমিকের চোখে তার প্রিয়তমার অপ্সরা, কবির কাব্যে প্রেম তার পূর্ণরূপে অনন্যা। যে যাকে ভালোবাসে তার কাছে সেই মানুষই সর্বাধিক সুন্দর। বাবা মায়ের কাছে তাদের কালো সন্তানটিও যেন আকাশের উজ্জ্বল চাঁদ। তবুও আমরা নিজেদের সৌন্দর্যকে বুঝতে ভুলে যাই। অন্যের দৃষ্টিভঙ্গি ও মতামত আমাদের নিজেদের চেয়েও বেশি মূল্য পায়। কেন সৌন্দর্যের সংজ্ঞা সর্বদা অন্যের ভাষায় লিখতে হবে? আমি আমার সৌন্দর্যকে আমার ভাষায়, আমার রঙে গুছিয়ে তুলব, সাজাবো নিজের মতো করে, নিজের জন্য। কারণ এই জীবনটা একান্তই আমার, আমার জীবন, আমার রং, আমার গল্প। সৌন্দর্য আসলে তাতেই, যেখানে আমি নিজেই নিজেকে ভালোবাসি। ঠিক যেমন আজ এলিজাবেথ নিজের পছন্দকে গুরুত্ব দিয়েছে। আজ এলিজাবেথ তাকবীরের পছন্দ করা জামা পরেনি, নিজের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছে। তাকবীরেও এতে কোনো আপত্তি নেই, কারণ বরং নির্লিপ্তই ছিল সে। এলিজাবেথ পরেছে ওয়ান শোল্ডার লং ফ্লোরাল প্রিন্টের প্রিন্সেস গাউন। ওর লম্বা লাল চুলগুলো আজ কার্ল করা, আর পার্টির সাথে মানানসই হালকা মেকআপও করেছে এলিজাবেথ। অন্যদিকে তাকবীর পরেছে ধূসর রঙের স্যুট। গাড়ি চলছে মিল্কওয়ে রিসোর্টের উদ্দেশ্যে, যেখানে ফাদারের উল্লেখ করা পার্টি আয়োজন করা হয়েছে। এটি একটি বিজনেস থ্রো পার্টি, যেখানে তাকবীর একজন সফল ব্যবসায়ী হিসেবে নিমন্ত্রিত। যদিও এলিজাবেথ জানে তারা শুধু ফাদারের ইনভাইটে যাচ্ছে। এবার এলিজাবেথ আসতে রাজি হয়েছে কোনো জোরাজুরি ছাড়াই, বরং আজ সকাল থেকে ওকে বেশ আগ্রহী লাগছিল। তাকবীর ড্রাইভ করতে করতে এলিজাবেথের দিকে তেসরা নজরে তাকাচ্ছে। লক্ষ্য করলো এলিজাবেথ নিজের মাঝে ডুবে রয়েছে, একাগ্র মনে ফোনে রিলস দেখছে। একটু থেমে তাকবীর গলা খাকারি দিয়ে নিজের কণ্ঠস্বর পরিষ্কার করলো। এলিজাবেথ ফোন থেকে দৃষ্টি সরিয়ে তাকবীরের দিকে তাকায়, আবার সঙ্গে সঙ্গে ফোনে দৃষ্টি নিক্ষেপ করে সাবলীল গলায় বলল, কি অবাক হচ্ছেন? তাকবীর এবার বেশ অবাকই হলো এলিজাবেথের কথায়। বলল, কিছুটা। হাসলো এলিজাবেথ, হেসে ফোন রেখে তাকবীরের দিকে ঘুরে বসল। অতঃপর উদ্ভাসিত গলায় বলল, খুব অবাক হচ্ছেন? আমি এত তাড়াতাড়ি স্বাভাবিক হলাম কি করে? কিভাবে এত খোশ মেজাজে আছি, তাই না? তাকবীর বাচ্চাদের মতো মাথা নাড়ল। এলিজাবেথ আবারও মৃদু শব্দে হাসল, গদগদ কণ্ঠে বলতে শুরু করলো, আমার স্যাড মোডের মেয়াদ এই বছর পর্যন্তই। সামনের বছর ভণ্ড হয়ে যাব। এখন থেকে নাচবো শুধু লেপাগলু ডান্স ডান্স ডান্স।
কারণ আমি বুঝে গিয়েছি আমাকে কষ্ট দেয়াই হয় আনন্দ পাবার জন্য। আমি কষ্ট পাবো আবার তাদের আনন্দ পেতে দিব, তা কি করে হয়? তাকবীর চুপ। এলিজাবেথ নিজেই নিজেকে বলতে থাকলো। কেউ যদি আমার হাসি দেখে জ্বলে তবে সেই দায়িত্ব আমার ওপর ফরজ হয়ে যায় তাকে আরো জ্বালানো। আজকে থেকে আমি শুধু হাসবো, আর এত হাসবো যে যাদের আমার হাসিতে জ্বলে তাদের পেট যেন কষা হয়ে যায়। তাকবীর এলিজাবেথের কথা শুনে ঠোঁট চেপে হাসতে থাকলো। হঠাৎ করে এলিজাবেথ ফোঁস নিঃশ্বাস ছেড়ে সিটে গা এলিয়ে দেয়, হতাশার স্বরে বলে, চুলের জীবন, দুনিয়াতে এত মানুষ থাকতেও আমার সাথে শুধু সব সাপেরই সাথে পরিচয় হয়। মাঝে মাঝে ভাবি আমি নারী না নাগমণি, কে জানে, যেন সবার সাথে আমি বাদ, শুধু সাপই আমার সাথী। আরেকবার কোনো সাপ ছবল দিতে আসলে কি বলবে জানো? বলবে আমি কার সাথে চলি জানিস? বাবুকুর নাজমুলের সাথে চলি, পাওয়ারই অন্যরকম। শোনা গেল গাড়ির ভেতর দুজনেরই উচ্চস্বরে হাসি রিনিঝিনি শব্দ। হাসতে হাসতে চোখ দিয়ে পানি চলে আসে দুজনের। এলিজাবেথ পেটে হাত চেপে ধরে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, এখন থেকে এই মোটিভেশন নিয়েই চলবো। সব বাদ, একদমের সামনে এগিয়ে যাব, একদমের সামনে এগিয়ে যাব। জীবনে চলার পথে আর থামবো না। দুটো ছিঁড়ে গেলে সেটা আরেক বিষয়। ইস, হ্যাঁ, এর জন্য আমরা সবসময় এক্সট্রা জুতো রাখবো সাথে। তাকবীরও একইভাবে হেসে হেসে এলিজাবেথের সঙ্গে দিতে থাকলো। কথার মাধ্যমে এলিজাবেথ তাকবীরকে ভেঙচি কেটে বলল, ইস, আপনার অভিনয় হয়নি, আপনি ফেল। খুব গায়ে লাগলো তাকবীরের। কিছুটা ভাব নিয়ে বলল, ফেলি আমি জীবনে একবার করেছি। মান দিয়ে কথা বলবে মেয়ে। এলিজাবেথের হৃদয় গুছিয়ে তাকবীরের দিকে তাকে বলল। তা কবে ফেল করেছিলেন শুনি? তাকবীর লাজুক হাসলো, আমতা আমতা করে বলল, ক্লাস 4-এ থাকতে বাংলা পরীক্ষায় আমার গরু রচনা দেখে স্যার রাখে পুরো খাতে ছিঁড়ে ফেলে দিয়েছিল। এলিজাবেথের চোখে চকচকে কৌতূহল, খুব আগ্রহ নিয়ে জানতে চাইল, কেন কেন কি এমন লিখেছিলেন? তাকবীর গরম নিঃশ্বাস ছেড়ে বলল, গরু জনগণ কমাতে সাহায্য করে, যেমন গরুর গোশত থেকে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়। দুর্ভাগ্যবশত স্যারের গরুর ফার্ম ছিল। বাক্য শেষ করে সেন্টি খাওয়া মুখ করলো তাকবীর। ফিক করে হেসে দিল এলিজাবেথ, সাথে একটু হাসলো তাকবীরও। এভাবে হাসবে না মেয়ে, অন্তরে গিয়ে বেঁধে সোজা। এলিজাবেথের হাসি তাও থামে না, খিলখিল করে হাসতেই থাকে। সেই হাসি থেকে যেন মুক্ত দানা ঝরছে। এত দেখেও তৃষ্ণা মেটে না তাকবীরের। মিল্কওয়ে রিসর্ট, ইতালির মিল্কওয়ে রিসর্ট বরফের মাঝে জ্বলজ্বল করছে আলোকসজ্জায়। পার্টির জন্য তৈরি কেন্দ্রীয় এলাকা সাজানো হয়েছে বিলাসিতায় ভরা আধুনিক ডিজাইনে। শীতল পরিবেশে উষ্ণ হিটার, লাইভ মিউজিক আর খাবারের সুবাস পুরো পরিবেশে স্বপ্নের মতো অনুভূতি যোগ করেছে। এই পার্টিতে সাধারণ মানুষের প্রবেশ এক প্রকার নিষিদ্ধই। রিসোর্টের প্রাচীরের ভেতরে শুধু নামি দামি ব্যবসায়ী, কুখ্যাত গ্যাংস্টার, মাফিয়া, স্মাগলার আর আন্ডারগ্রাউন্ড ডনদের উপস্থিতি। পানীয় বলতে সকলের হাতে কেবল অ্যালকোহল, আর চারিপাশে নারী পুরুষের বেপরোয়া আচরণের সভ্যতার লেশ মাত্র নেই। এ যেন এক অন্ধকার জগতের আলোকময় প্রদর্শনী, যেখানে বিলাসিতা ও নৈতিকতা একে অপরের পরিপন্থী। রিসোর্টের নিস্তব্ধ পরিবেশ হঠাৎ ভেঙে গেল প্রধান ফটকের সামনে কালো ল্যাম্বরগিনি ব্রেক কষার তীক্ষ্ণ শব্দে। উত্তেজনা স্রোত বয়ে গেল চারিপাশে। গাড়ির দরজা খুলতে কালো পোশাকে মোড়া এক বিশাল দেহের মানবী নেমে এলো। সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হলো পেছনের দরজা। সেখান থেকে কালো চকচকে সুপরিহিত একটি পা ধাতব মেঝের উপর পড়ল। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হওয়ার বিকট শব্দ শোনা গেল। গাড়ি থেকে মাত্র নামা মানব দাঁড়িয়ে এক ঝলক তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ স্ক্যান করে নিল। অতঃপর পরনে কালো স্যুটের দুই পাশের কেন্দ্রবিন্দু ধরে টান প্রয়োগ করে নিখুঁতভাবে ফিটিং করে নিল সুঠাম দেহের সাথে। পরপর ওয়েস্ট কোটের পকেটে রাখা গোল্ড প্লেটের প্যান্টি সোজা করে নিল। অতঃপর দু কদম এগোতে সামনে দাঁড়িয়ে থাকা একজন কোট স্যুট পরিহিত ব্যক্তি বিনিময়ের সাথে তার হাত বাড়িয়ে দিল। রিচার্ড হাত রাখলো সেই হাতের ওপর। হাত মেলানোর পর পরে লোকটি রিচার্ডকে যথাযোগ্য সম্মানের সাথে ভেতরে নিয়ে যেতে লাগলো। পেছনে বিশ্বস্ত বডিগার্ড লুকাস অনুগামী। প্রধান ফটকের বিশাল দরজা দুপাশে
খুলে গেল। আবিষ্কার হলো এক রহস্যময় জগতের দুয়ার। ভেতরে আলোর ঝলকানি, মিউজিকের তালে নাচতে থাকা অর্ধ নগ্ন নারীদের ভিড় আর বিলাসিতার এক রোমাঞ্চকর দৃশ্য। উপস্থিত নারীদের চোখ ঝলমলিয়ে উঠল রিচার্ডকে দেখা মাত্র। কেউ কেউ দূর থেকে রিচার্ডকে গিলে খাচ্ছিল, কিন্তু রিচার্ড চড়া চিবুকে সেই ভয়ঙ্কর ব্যক্তিত্ব কোনো দিকে না তাকে সরাসরি বার কাউন্টারের দিকে এগিয়ে গেল। বারের কাছে বসা অন্যান্য মাফিয়া ও গ্যাংস্টারদের মাঝে তার উপস্থিতি অন্ধকার ঘরের আগুনের মতোই। চারপাশের পরিবেশ নিমিষে নিস্তব্ধ হয়ে গেল। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি আর ভারী উপস্থিতি বাকি সবাইকে ভীত করে তোল। আলাপ আলোচনার মধ্যে হঠাৎ রিচার্ডের চোখ যায় কিছু দূর কাছামাছি হয়ে দাঁড়িয়ে থাকা মেরুন রঙের গাউন পরিহিত এক লাশময় নারীর উপর। সেখানেই থমকে গেল গ্যাংস্টার বসের চোখ। রিচার্ডের দৃষ্টি অনুসরণ করে একজন মাফিয়া তাকালো সেদিকে। তাকাতেই চোখ জলজল করে উঠল তার। রিচার্ডের কানের লতির কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে পড়ল। ম্যানেজ করা যাবে? রিচার্ডের দৃষ্টি ছিল ঘোর লাগা অনর। ঘোরের ভিতর থেকেই বলে দিল, ফুটে হাসি দিল লোকটি। মেয়েটির দিকে লালসা দৃষ্টিতে তাকিয়ে হাসকি স্বরে বলল, এটা আমাকে ম্যানেজ করে দাও, মোটা অঙ্কের টাকা দিব। পরের চালানের সব মেয়ে আমি কিনবো দ্বিগুণ দামে, শুধু এটা আমাকে দাও, এক রাতের জন্য হলেও। মস্তিষ্কে কথা ধরতে পারার সাথে সাথে দু হাতই মুষ্টিবদ্ধ হয়ে যায় রিচার্ডের। ফুটে ওঠে ওর চেহারায় হিংস্র ভাব। তবে রিচার্ড নিজের হিংস্রতাকে ওর ভেতরে চেপে রাখলো, বাইরে প্রকাশে আনো না। ক্ষণিকের ক্রোধের শিকার হয়ে এতদিনের সাজানো প্ল্যান এত টানাপোড়েন ফেঁসতে দিতে চায় না তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী গ্যাংস্টার বস। রিচার্ড ওর গভীর দৃষ্টি দিল মাফিয়ার ওপর। বাঁকা হেসে খোশ মেজাজে বলল, গোডাউনে গিয়ে যেটা পছন্দ নিয়ে আসবেন, এটা বেচা যাবে না। নিজের জন্য পছন্দ করে নিয়ে এসেছি। লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে সেই দিকে হেঁটে যেতে থাকলো রিচার্ড। হঠাৎ করেই একটা অর্ধ মাতাল মেয়ে ঢুলতে ঢুলতে রিচার্ডের সামনে এসে দাঁড়ালো। রিচার্ড ছিটকে দু কদম সরে গেল। মেয়েটি ঠোঁট কামড়ে হেসে রিচার্ডের দিকে তাকিয়ে বলল, হে হ্যান্ডসাম। চিবুক ক্রমে ক্রমে শক্ত হতে থাকে রিচার্ডের। চিবিয়ে চিবিয়ে বলল, মুভ অ্যাওয়ে। মেয়েটি সরতে নারাজ। ঠুলতে ঠুলতে বলল, Stop acting like such a gentleman. Look how sexy I am. রিচার্ড একইভাবে চিবিয়ে চিবিয়ে বলল, ইফ ইউ আর নন হার, আই লিটারালি ডোন্ট গিভ এ ফাক হাউ গর্জিয়াস ইউ আর। সঙ্গে সঙ্গে মেয়েটির পাশ কাটিয়ে চলে গেল রিচার্ড। মেয়েটি হেরে যাও পথিকের মতো ক্ষিপ্ত চোখে তাকিয়ে থেকে রিচার্ডের যাওয়ার পানে। এটা কিসে বেশ অসুস্থ লাগছে? তাকবীরের কণ্ঠে এলিজাবেথ সোজা করল নিজেকে। ওর দিকে তাকে মিয়ে যাওয়া স্বরে বলল, কিছুটা। আসলে এমন পরিবেশে প্রথম তো। তাকবীর ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ করে রইল। পাশেই ডান্স ফ্লোরে শব্দের তোড়ে অনেকেই নাচছে। কথা বলতে হলে স্বাভাবিকের তুলনায় একটু জোরেই বলতে হয়। ওর মুখটাও চুপসে রয়েছে। নিজের মনেই ভাবছে এলিজাবেথকে এখানে আনা কি সঠিক ছিল। এখানে অনেকেই ওর দিকে বাজে দৃষ্টিতে যে তাকাচ্ছে, তারা তাকবীরের নজর এড়ায়নি। সরি লিখেছি, আসলে এই পার্টিতে আসা আমার জন্য বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন তোমাকে একা রেখে আসা সাহস পাচ্ছিলাম না। সরি। আচ্ছা, এখানে বসার জায়গা তো আছে, চলো আমরা বসি। তাকবীর বলে নিজের জন্য একটা টুল টেনে নিল। এলিজাবেথ বসতে যাবে, তখনই নজরে পড়ে এখানে মাত্র একটি টুল। ভালো মানুষ, এখানে তো কেবল একটা টুইল আছে। তাকবীর নিজে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে যায়, কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে গভীর গভীর স্বরে এক হাসকি কণ্ঠ ভেসে আসে, ইউ ক্যান সিট হিয়ার বেবি, মাই ল্যাব ইজ অলওয়েজ অ্যাভেলেবল ফর ইউ। সে ফারিককে শব্দে কেঁপে উঠল এলিজাবেথের অভ্যন্তর। চকিতে পেছন ফিরল। তাকবীর শক্ত চিবুকে তাকিয়ে আছে রিচার্ডের দিকে, যে একটি টুলে বসে দুপা ছড়িয়ে উরুর উপর ইশারা করে। কথাটি বলা মাত্রই তাকবীর নিজেকে ধরে রাখলো। আন্তরিক হেসে বলল, তুমি বয়সে আমার ছোট হও, এইভাবে কথা না বলে ভাবিকে সালাম দাও। রিচার্ড হেসে অহেতুকি থুতু ফেলল। পরপর তাকবীরের চোখ রেখে তাতে ধর চেপে বলল, হাট শালা, বয়সের মাইরে বাপ। তুই শুধুমাত্র আমার শত্রু, আর শত্রুরা কখনো গুরুজন কিংবা সম্মানের লায়ক হয় না। থেমে
অতঃপর এলিজাবেথের দিকে তাকিয়ে অধর এলিয়ে হেসে বিদ্রুপে মাখা স্বরে বলল, আর আজ ভাবি কাল বউ, সবই সময় সাপেক্ষ। তাকবীর চোখ বন্ধ করে ঠোঁটে দাঁত চেপে রাখ নিয়ন্ত্রণের চেষ্টায় চালালো। পরপর 3 বার তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথকে নিজের টুলে বসালো ডান্স ফ্লোরের দিকে ঘুরিয়ে। তারপর এগিয়ে গেল রিচার্ডের সম্মুখে। মিলন হলো দুটো অগ্নিদৃষ্টির। তোকে নষ্ট প্রমাণ করার কোনো ঘাটতি নেই আমার, কারণ তুই এমনিতেই নষ্ট। আমার কাজ একটাই, নিজের ভালোবাসা দিয়ে লোকের শিখে জয় করা। এতে দুটো লাভ, 1 ওকে নিজের করা, আর 2 তোকে হারানো। রিচার্ড তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পড়ল। সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হয়ে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুপাত। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে রুষ্ট গলায় পড়ল, কিছু ছিঁড়তে না পারলে বড় বড় কথা বলবি না, মানাই না মুখে। তাকবীর পাকা হাসলো, জিভ গালের ভেতরে ছাড়িয়ে লাজুক ভঙ্গিতে বলল। বেডরুমের কথা কি এখন বাইরে পড়বো? সঙ্গে সঙ্গে তাকবীরের কলার চেপে ধরে রিচার্ড। তবুও তাকবীরের ঠোঁটের কোণে হাসির রেখা যেন উল্লাসের হাসি। তাকবীর ওর গভীর নিকোষ কালো চোখ রিচার্ডের চোখে রেখে তুষ্ট হেসে বলল, এগুলো ভিলেনদের চরিত্রেই মানায়, হিরোর নয়। ভিলেন হিরো এসব তর্ক তোদের জন্য। আমার নিয়মে একটাই কথা, শেষমেশ রেড আমারই হবে। এটাই চিরন্তন নিয়ম, বাকিদের অস্তিত্ব শুধু সময়ের অপচয়। তাকবীর ছাড়া মেরে নিজের কলার ছাড়িয়ে নিল রিচার্ডের কাছ থেকে। কিছু বলতে যাবে তখনই মাইকে অ্যানাউন্সমেন্ট দিতে থাকে ডান্স ফ্লোর থেকে, এখন কাপল ডান্স হবে। তাকবীর আশপাশ তাকিয়ে দেখলো অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। তাকবীর রিচার্ডের দিকে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে এলিজাবেথের পাশে চলে গেল। ওয়েটারকে দিয়ে টুল আনিয়ে বসলো এলিজাবেথের পাশে। রিচার্ডও নিচের টুলে স্থান নিল। স্টেজে মাইক হাতে ইতালির সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি শ্রী, পাশেই তার স্বামী। তবে আজ সকলের আলোচনার কেন্দ্রবিন্দু রিচার্ড, পাওয়ারফুল, রহস্যময় এবং মদ্যপানরত। এখানকার সব থেকে শক্তিশালী হলো রিচার্ড, একই সাথে ইতালির টপ বিজনেসম্যান, সেই সাথে সৌন্দর্যের দিক দিয়েও সবাইকে ছাড়িয়ে। ভদ্র মহিলা মুগ্ধ দৃষ্টিতে তাকালেন রিচার্ডের দিকে। এক মুহূর্তে দ্বিধা কাটিয়ে বলেন। রিচার্ডের হাতে ওয়াইনের গ্লাস ছিল। মহিলার কথা ওকে একটু বিচলিত করল না, বরঞ্চ দূর থেকে তাকালো এলিজাবেথের দিকে, যে আগে থেকে ওর দিকেই তাকিয়েছিল। ওর দৃষ্টি যেন খুব করে জানতে চাচ্ছে রিচার্ডের পরবর্তী পদক্ষেপ। রিচার্ড এলিজাবেথের দিকে থেকে দৃষ্টি সরিয়ে মহিলার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সরি, আই এম ম্যারিড। মুহূর্তের মধ্যে পুরো হল জুড়ে স্রোতের মতো ফিসফিসানি। রিচার্ড বিবাহিত। ইতালির রাজপথ কাঁপানো গ্যাংস্টার বসের স্ত্রীর খবর কারো জানা ছিল না। চমকে ওঠা ভিড়ের মাঝে এলিজাবেথের হাত আপনা আপনি চলে গেল বুকে। বুক চিরে বেরিয়ে এলো এক গভীর দীর্ঘশ্বাস। তাকবীরের মাথায় অজস্র প্রশ্নের ঘুরপাক। ভদ্র মহিলা মাথা নিচু করে স্টেজ ছেড়ে নেমে গেলেন, আর রিচার্ড ঠান্ডা চাহনিতে নিজের ওয়াইনের গ্লাসে চুমুক দিতেই থাকলো। সকল কাপল স্টেজে উঠে গেল ডান্স করার জন্য। আকস্মিক তাকবীর উঠে দাঁড়ায়, রিচার্ডের দিকে চোখ টিপে এলিজাবেথের থেকে হাত বাড়িয়ে দিল। এলিজাবেথ কিছুটা হকচকিয়ে গেল, নিজেকে সামলে নিল। মনে করলো তার সকালের দৃঢ় চিন্তা ভাবনার কথা। সেও এক প্রকার রিচার্ডকে দেখানোর জন্য রাজি হয়ে গেল ডান্স করতে। হাত রাখলো তাকবীরের হাতে, দুজনেই এগিয়ে গেল স্টেজে। রিচার্ডের মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, উল্টো ছোটের করে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সাউন্ড বক্সের লাইট মিউজিক বাজছে, লাইট নিভে গেল। সকলে মত্ত প্রিয় মানুষের সাথে নৃত্যে, কিন্তু এলিজাবেথের অবস্থা ভিন্ন। তাকবীরের শক্ত বাঁধনে ওর হাত থাকলেও মন কোথাও হারিয়ে। নিয়ন আলোয় তাকবীরের চোখ আটকে আছে এলিজাবেথের মুখে। ওর দৃষ্টিতে মুগ্ধতা আর ভালো লাগার স্পষ্ট ছাপ, কোনো এক আক্ষেপ নেই সেখানে। এলিজাবেথ তার সঙ্গে মন খুলে নাচছে না দেখেই সে তৃপ্তি পাচ্ছে। এবার পালা পার্টনার বদলের। নিয়মের ফাঁদে পড়ে তাকবীর বাধ্য হয়ে এলিজাবেথকে ছাড়তে হলো, যদিও এক মুহূর্ত তা চাইছিল না তাকবীর। এলিজাবেথ তখনও ধ্যানমগ্ন। হঠাৎ তাকবীরের ওর হাতের উপরে তুলে উড়িয়ে দূরে সরিয়ে দিল। ঠিক তখনই একটি শক্ত হাত এলিজাবেথের কোমর আঁকড়ে ধরল। ধনুকের মতো বাঁকা শরীর শক্তপোক্ত এক দেহের সাথে লেপটে গেল। এলিজাবেথ মুহূর্তে চিনে ফেল সে মানুষটিকে। শরীরের
ঘ্রাণেই বুঝে গেল সুযোগ সন্ধানী মানুষটিকে। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। হঠাৎ ওর কানের লতিতে ঠান্ডা স্পর্শ, ঠোঁট গহ্বরে ফাঁক গলিয়ে গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। সাথে সাথে ভেসে এলো গম্ভীর কণ্ঠের কিছু শব্দ, যা মুহূর্তেই এলিজাবেথের ভেতরে অস্থিরতার পানি ঢালল। প্রতিটি নাচের তালে নিঃশব্দে ছুঁয়ে যাবে আমার উপস্থিতি। তোমার শরীরের গভীরতম রেখাগুলোই রেখে যাবে না বলা অনুভবের স্পর্শ।